অখিলবাবুর থেকে বর্ষার খবর জেনে বর্ষাকে উদ্ধার করলো পর্ণা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বর্ষার জন্য খুবই চিন্তা করতে থাকে পর্ণারা। আর এদিকে অর্ণবকে ফোন করেছে ঈশা। ফোন করে বলে, অর্ণব, তোমার আর সোহিনীর ভিসার ব্যবস্থা আমি করে দিয়েছি। এত কম সময়ে এত তাড়াতাড়ি যে ব্যবস্থাটা করলাম তার জন্য তো একটা পুরস্কার আমার প্রাপ্য, তাই না? শোনো, বিদেশে গিয়ে টাকা পাঠাতে ভুলো না যেন। অর্ণব তখন বলে, কি যে বলেন ম্যাডাম, আপনি যেভাবে আমাকে সাহায্য করলেন আমি কি কখনো ভুলে যেতে পারি? না 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 না, আমি কখনোই ভুলবো না। একদম ভাববেন না, আমি সব টাইম মতো পাঠিয়ে দেবো টাকা। রাখি তাহলে? ঈশা তখন বলে, অবশ্যই। এরপরে ঈশা মনে মনে ভাবে, পর্ণা, তুই একের পর এক গোল দিয়েছিলিস আমাকে, তাই না? এবার দেখ কেমন লাগে। তোকে যে আমি এত সহজে ছেড়ে দেব না সেটা নিশ্চয়ই তুই জানিস। তারপরে দেখ, তোর জন্য শুধুমাত্র বর্ষা সাফার করছে। বর্ষা কিন্তু কোনো অন্যায় করেনি, কিন্তু আমারও কিছু করবার নেই, তাই বাধ্য হয়ে বর্ষার শাস্তির ব্যবস্থা আমায় নিজেকেই করতে হলো। খারাপ তো লাগছেই, কিন্তু কি করব, সবসময় যে আর তোর পক্ষে কথা বলতে পারি না। এর মধ্যেই সোহিনী কথা বলতে থাকে অর্ণবের সাথে আর বলে, কি হয়েছে রে, কি ব্যাপার, বলছিস না কেন? অর্ণব তখন বলে, আরে বলছি, দারুণ একটা সুখবর আছে। তোর আর আমার ভিসার ব্যবস্থা হয়ে গেছে। আমরা আজকে রাতের ফ্লাইটে এখান থেকে মুম্বাই থেকে দুবাই, আর তারপর সেখান থেকে অস্ট্রেলিয়া চলে যাব। আর এটা শোনার পর ইন্দুমতি চমকে যায়। তখনই নবনীতা বলে, হ্যাঁ রে খোকা, এত তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে গেল? তখনই অর্ণব বলে, হ্যাঁ মা, ব্যবস্থা করার ইচ্ছা থাকলে অবশ্যই ব্যবস্থা করা যায়। তুমি চিন্তা করো না, সব কিছু ভালোই মিটে যাবে। বর্ষার কেস কেউ আর সলভ করতে পারবে না, ধামাচাপা পড়ে গেছে। আর আমিও সোহিনীকে এখান থেকে নিয়ে চলে গেলে আমাদের আর কেউ কোনো কিছুই করে উঠতে পারবে না। তাই আমরা আজকে রাতের মধ্যেই বিদেশে চলে যাব। তখন সোহিনী মনে মনে ভাবে, যাক বাবা, ভালোই হয়েছে, এমনিতেই না হলে বড় কেসে ফেসে যেতাম। তার মধ্যেই ইন্দুমতি বলে, না, এই খবরটা যেভাবেই হোক সৃজন দাদাকে জানাতে হবে। এদিকে অমিবাবু খুব চিন্তা করতে থাকে আর বলে, আমি ভাবতেও পারছি না যে আমার মেয়েটা কতদিন হয়ে গেল বাড়ির বাইরে, কোথায় রয়েছে, কি করছে, আদেও ভালো আছে কিনা কিচ্ছু জানতে পারছি না, শুধুমাত্র কৃষ্ণার জন্য। ভালোই একবার বর্ষাকে ফিরে পাই, তারপর কৃষ্ণাকে কি করে জব্দ করতে হয় আমি জানি। কৃষ্ণা বলে, আমার বর্ষা বেঁচে আছে তো দিদি, বলো না। তখন জেঠিমণি বলে, বর্ষার কিচ্ছু হতে পারে না, আমাদের বর্ষা অনেক লড়াকু মেয়ে আছে, ওকে জব্দ করা কারোর পক্ষে এতটাও সহজ হবে না। তুই কেন ভয় পাচ্ছিস বলতো? শোন, একদম ভয় পাবি না, বরং মনে জোর রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর ঠিক তখনই মনে মনে একটা কথা ভাবতে থাকে অমিবাবু, যে আদৌ সব কিছু ঠিক হবে তো? কেন জানি না, খুব কষ্ট হচ্ছে মেয়েটার কথা ভেবে। এরপরই সৃজন বলে, ইন্দুমতি ফোন করছে। এরপর ফোনটার স্পিকারে দেয়। ইন্দু বলে, সৃজন দা, বৌদির কোনো খোঁজ পাওয়া গেছে? তখনই সৃজন বলে, না ইন্দু, এখনও কোনো খবর পাওয়া যায়নি। ইন্দুমতি বলে, এদিকে দাদা আর সৈনিধি ভিসার ব্যবস্থা করে আজকে রাতেই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। আর এটা শোনার পর বাড়ির প্রত্যেকে চমকে যায়। তখনই ইন্দু বলে, তোমরা চেষ্টা করো, বৌদিকে খুঁজে বার করতেই হবে, বৌদির কোনো ক্ষতি হতে পারে না। এরপর সৃজন তো ফোনটা রেখে দেয়। তখনই আরও বেশি ভেঙে পড়েছে কৃষ্ণা আর বলে, তাহলে আমার মেয়েটা, ও কোথায় রয়েছে? অর্ণব তো কিছুই বললো না। এর মধ্যেই জেঠু বলে, বললেই হলো নাকি, চলে যাবে, যাক না, বাড়ির সামনে ধর্ণা দিয়ে পড়ে থাকবো, দেখবো কি করে যায়। পর্ণা তখন বলে, না জেঠু, এইভাবে ওদেরকে আটকানো যাবে বলে মনে হয় না, এতে আরও বেশি রিস্ক হয়ে যাবে। অন্য কোনো উপায়ে আমাদেরকে ব্যাপারটাকে সামলাতে হবে, আর তার জন্য মাথা থেকে কিছু বুদ্ধি বার করতে হবে। তবে হ্যাঁ, এটুকু জানি, বর্ষা খুব লড়াকু মেয়ে আছে, জেঠি একদম ঠিক কথাই বলেছে। বর্ষা ঠিক চেষ্টা করবে কোনো না কোনোভাবে ফোন করার, কারোর কাছ থেকে একটা ফোন পেয়ে ও ঠিক ফোন করবে। আমাদের সবাইকে কিন্তু একটু তৎপর থাকতে হবে। আচ্ছা, কারোর ফোনে ইতিমধ্যে ফোন এসেছে আননোন নাম্বার থেকে? সৃজন তখন বলে, পর্ণা, আপনি বললেন বলে মনে পড়লো, যখন আমি ওই অফিসারের সাথে কথা বলছিলাম তখন আমার ফোনে দুবার কেউ একজন ফোন করেছিল, কিন্তু আমি আর ফোনটা ধরিনি। পর্ণা তখন বলে, সৃজন, একবার ফোনটা ব্যাক করে দেখুন তো। এরপর সৃজন ফোনটা ব্যাক করেছে, কিন্তু ফোনটা নট রিচেবল বলে। তখনই পর্ণা বলে, তাহলে এখন কি উপায় আছে? এরপর এই চয়ন বলে, পর্ণা, অঙ্কিতা ম্যাডামকে এই ফোন নাম্বারটা ফোন করে দাও, আর বলো এই ফোন নাম্বারটা কার সেটা যেন আমাদেরকে বলে দেয়। পর্ণা তখন চয়নের কথা মতো ফোন করেছে অঙ্কিতা ম্যাডামকে আর বলে, ম্যাডাম, একটা সাহায্য আপনাকে করতে হবে, একজনের নাম্বার পাঠাচ্ছে, এই নাম্বারটা কার সেটা আমাদেরকে বলতে হবে। তখনই অঙ্কিতা ম্যাডাম বলে, ঠিক আছে, তুমি দাও, আমি বলে দিচ্ছি। এরপর নাম্বারটা তো নিয়ে নেয়। তারপর পর্ণাকে 10 মিনিট বাদই ফোন ব্যাক করেছে আর বলে, পর্ণা,
আমি ইনফরমেশন পেয়ে গেছি, এই ফোন নাম্বারটা অখিলবাবু নামে একজনের। সে সরকারি কেরানি, তাকে গেলে পাওয়াই যাবে, সে কোথায় কাজ করে সেটাও জানা গেছে। তখনই পর্ণা বলে, কি বলছেন ম্যাডাম, তাহলে আমরা এক্ষুনি বেরোচ্ছি। অফিসার তখন বলে, ঠিক আছে আপনারা বেরোন, আমরাও যাচ্ছি, দেখছি কোনো ব্যবস্থা যদি করা যায়, আমিও চাইছি আপনাদেরকে হেল্প করতে, আফটার অল আমিও তো একজন মেয়ে। তখন সৃজন বলে, কি বললো? পর্ণা তখন বলে, অখিলবাবু নামে একজনের সরকারি কেরানি, আর ইতিমধ্যেই যেতে বললো যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। সবাই মিলে বেরিয়ে তো পড়েছে, কিন্তু অখিলবাবু কোথায়? অখিলবাবু অফিসে নেই, পাশে চায়ের দোকানে বসে বসে গল্প করতে থাকে আর বলে, আরে কেউ বিয়ে করে বলুন তো মশাই, বিয়ে করে যেন আমার জীবনটা আরও বেশি নরকে পরিণত হয়েছে। পাশের বন্ধুকে গল্প করতে থাকে। তখনই অঙ্কিতা ম্যাডাম গিয়ে বলে, আপনি কি অখিলবাবু? আর কথাটা শোনার পর অখিলবাবু ভয় পেয়ে যায়, ভাবে তার গিন্নি হয়তো কাউকে পাঠিয়েছে, কোনো গোয়েন্দা। তখন পালাতে শুরু করে, এরপর সবাই মিলে ধরে নেয়। আর তখন অখিলবাবু বলে, আমাদেরকে ছেড়ে দিন না, আমি কিছু করিনি, আমার বউ পাঠিয়েছে আপনাদেরকে। তখনই বারবার করে বলতে থাকে অঙ্কিতা, না আপনার বউ পাঠায়নি, আমরা পুলিশের ডিপার্টমেন্ট থেকে এসেছি, আপনি বলুন তো যে এই ফোন নাম্বারটা আপনার? তখন অখিলবাবু বলে, হ্যাঁ আমার তো। এরপর পর্ণা বলে, এই ফটোটা ভালো করে দেখুন, এই মেয়েটাকে আপনি চেনেন? এই ফোন নাম্বার থেকে একজন ফোন করেছিল, আপনার সাথে তো আমাদের কোনো দরকার থাকতে পারে না, এই মেয়েটাকে ভালো করে দেখুন চেনেন কিনা। তখনই বর্ষার ছবি দেখে বর্ষাকে চিনতে পেরে যায় অখিলবাবু আর বলে, চিনি তো, এই মেয়েটাকে খুব ভালোভাবেই চিনি। পর্ণা তখন বলে, কোথায় দেখেছেন? তখন অখিলবাবু বলে, আমি অফিস থেকে রোজ কাজ সেরে ওই রোজির কোঠাবাড়িতে যাই, সেখানেই এই মেয়েটাকে দেখেছি। তখনই সবাই অবাক হয়ে যায়, পর্ণা পিকলু খুব ভেঙে পড়েছে আর বলে, কোঠাবাড়িতে এক্ষুনি আমরা যাব, রোজির হাত থেকে আমরা বর্ষাকে মুক্ত করে নিয়ে আসবো। তখনই অঙ্কিতা ম্যাডাম বলে, আরে করছেনটা কি, দাঁড়ান, রোজির কোঠাবাড়ি থেকে কাউকে নিয়ে আসাটা এতটা ইজি না, কাউকে পাঠানোটা যেমন ইজি, কাউকে বার করাটা ঠিক তার থেকেও বেশি কঠিন, আপনারা একটু শান্ত হন। কিন্তু পিকলু বলে, কি করে শান্ত হব ম্যাডাম, কি করে শান্ত হব? এরকম একজন মেয়েকে কেউ বিক্রি করে দিয়ে কি করে আসতে পারে? নিশ্চয়ই অর্ণব এটা করেছে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে ওকে এইভাবে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। সৃজন দা, আমি ওই অর্ণবকে ছাড়বো না, আমি তোমায় বলে দিলাম। সৃজন তখন বলে, কি করি এখন? পর্ণা, পিকলু, কাউকেই তো শান্ত করতে পারছি না, মাথা গরম করেছে, এখন কোনো কাজ হবে না। এদিকে পর্ণার অফিসে সুরভি ম্যাডাম কথা বলতে থাকে আর বলে, আজকে আলোকপর্ণা এত দেরি করছে কেন? জয়েন করতে না করতেই দেরি, কি যে করে না মেয়েটা, যাই একবার ফোন করে দেখি। এরপর পর্ণাকে ফোন করেছে, বলে, বলো পর্ণা, আজকে কিসের জন্য দেরি? ঘুম থেকে উঠতে লেট হয়েছে, বাস দেরিতে এসেছে, বলো। পর্ণা তখন পুরো বিষয়টা খুলে বলে, বর্ষার সাথে ঠিক কী কী হয়েছে। আর সুরভি ম্যাডামকে বলে, ম্যাডাম খুব বিপদে পড়ে আপনাকে কথাগুলো শেয়ার করলাম, আপনি যদি কিছু হেল্প করতে পারেন তাহলে খুব ভালো হয়। তখন সুরভি ম্যাডাম বলে, নিশ্চয়ই হেল্প করব। এরপর বর্ষাকে হেল্প করার জন্য পর্ণারা ডাক্তার সেজে চলে যায় রোজির বাড়িতে। আর এদিকে বর্ষা আত্মহত্যা করবে বলে ঠিক করেছিল। ঠিক তখনই দরজা খুলে সৃজন আর পর্ণা মিলে বর্ষাকে উদ্ধার করে আর বারবার করে বর্ষার পাশে থাকার জন্য বর্ষাকে বলে, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই।